শেষের দিকে আজকের ম্যাচে যেই ঘটনাটা ঘটেছে, অনেকেই দেখেন না, পানিতে সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে। ঠিক ডুবে যাওয়ার মুহূর্তে কাউকে যদি লাইফ জ্যাকেট বা পাম্পিং টায়ার ফিকে দেওয়া হয় বা ছুড়ে দেওয়া হয়, সেই যে লাইফ জ্যাকেটটা পরার পরে বা লাইফ জ্যাকেটটা ধরার পরে নিজের জীবন ফিরে পায়, ঠিক আজকের ম্যাচে রিশাদ হোসেন ফাহিম আশরাফকে বোল্ড করার পরে বাংলাদেশ আজকের ম্যাচে জীবন ফিরে পেয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি মনিরুল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুক্ষণ আগেই শেষ হলো পাকিস্তান ভার্সেস বাংলাদেশের দ্বিতীয় টি-20 ম্যাচ, এবং এই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশি ক্রিকেটাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। দ্বিতীয় ম্যাচটা দুর্দান্তভাবে বাংলাদেশ জয়লাভ করেছে। অর্থাৎ প্রথম দুইটা ম্যাচে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ জয়লাভ করে ফেলেছে। অর্থাৎ শেষ ম্যাচে পাকিস্তান জিতুক বা বাংলাদেশ জিতুক, এটাতে বাংলাদেশের কোনো যায় আসে না। আমি বাংলাদেশে পাকিস্তান টিম যখন এসেছিল তখন কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম, এবং সেই ভিডিওতে আপনাদেরকে একটা আইসিসির র্যাঙ্কিং তালিকা নিয়ে এবং বর্তমানের দুই দলের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে বিশেষভাবে একটা আলোচনা করেছিলাম, এবং সেখানে বলেছিলাম যে বাংলাদেশ বর্তমান সময়ে পাকিস্তানের চাইতে শক্তিশালী, এবং বাংলাদেশে পাকিস্তান যে টিমটা পাঠিয়েছে তাদের চাইতে বাংলাদেশ যে টিমটা ঘোষণা করেছে এই টিমটা বেশি শক্তিশালী। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা বেশি। ঠিক আমার কথাটা দুইটা ম্যাচ যাওয়ার পরেই কিন্তু অক্ষরে অক্ষরে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জয়লাভ করে ফেলেছে। এছাড়া গতকালকে রাতে একটা ভিডিও বানিয়েছিলাম, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পাকিস্তান আজকের ম্যাচে, মানে গতকালকে আমি বলেছিলাম পাকিস্তান যদি টসে জয়লাভ করে কোনোভাবেই পাকিস্তান ব্যাট নেওয়ার সিদ্ধান্ত নেবে না, 100% পাকিস্তান বল নেবে। ঠিক আজকে তেমনটাই ঘটেছে, পাকিস্তান কিন্তু প্রথমে বল নিয়েছে। এবং আরেকটা কথা বলেছিলাম যে পাকিস্তানি ব্যাটসম্যানেরা উইকেটে থিত হয়ে খেলার চেষ্টা করবে, অর্থাৎ উইকেটে দ্রুত উইকেট দেওয়ার চেষ্টা করবে না, তাদের উইকেটটা লস করার চেষ্টা করবে না। যদিও 15 রানে 5 উইকেট তারা হারিয়ে ফেলার চেষ্টা করার পরেও, তবে শেষের দিকে এসে দুইজন ব্যাটসম্যান ফাহিম আশরাফ এবং ডানিয়েল তারা কিন্তু কঠোর পরিশ্রম করেছে। এই যে কঠোর পরিশ্রমের কারণে তাদের রান কিন্তু একেবারে 125 রান হয়ে গিয়েছিল। যদি আর একটু উইকেটে টিকে থাকতে পারতো ফাহিম আশরাফ, তাহলে কিন্তু বাংলাদেশের আজকের ম্যাচটা হয়তো হাতছাড়া হয়ে যেত। শেষের দিকে আজকের ম্যাচে যেই ঘটনাটা ঘটেছে, অনেকেই দেখেন না, পানিতে সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে। ঠিক ডুবে যাওয়ার মুহূর্তে কাউকে যদি লাইফ জ্যাকেট বা পাম্পিং টায়ার ফিকে দেওয়া হয় বা ছুড়ে দেওয়া হয়, সেই যে লাইফ জ্যাকেটটা পরার পরে বা লাইফ জ্যাকেটটা ধরার পরে নিজের জীবন ফিরে পায়, ঠিক আজকের ম্যাচে রিশাদ হোসেন ফাহিম আশরাফকে বোল্ড করার পরে বাংলাদেশ আজকের ম্যাচে জীবন ফিরে পেয়েছে। আজকের ম্যাচে বাংলাদেশ এই যে রিশাদ হোসেনের লাস্টে যে উইকেটটা ফাহিম আশরাফকে যে বোল্ডটা করলো, এটা ছাড়া বাংলাদেশকে আজকে কোনোভাবেই ঘোরানো সম্ভব ছিল না। কারণ তার আগে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশি ফিল্ডাররা দুইটা ভালো ধরনের ক্যাচ মিস করে ফেলে। আজকে যদি আমরা বাংলাদেশের ব্যাটিং লাইন আপের দিকে তাকাই, তাহলে দেখব যে জাকের আলী অনেক এবং শেখ মেহেদী হাসান, এই দুইজন ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই দুইজনের রানেই মনে করেন মোটামুটি রান, তাছাড়া বাকি ব্যাটসম্যানেরা সেভাবে খেলতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি জাকের আলী অনেক, তিনি 48 বলে 55 রান করেছেন। শেখ মেহেদী হাসান তিনি 25 বলে 33 রান করেছেন। এই যে দুইজন ব্যাটসম্যান, এছাড়া বাকিরা আমরা দেখতে পাচ্ছি একজন 13 করেছে, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস 8, বাকিরা সবাই 7, 8, 1, 2 এরকম রান করেছে। এখন যদি আমরা পাকিস্তানের ব্যাটসম্যানদের দিকে তাকাই, তাহলে দেখবো যে একমাত্র ভালো খেলেছে ফাহিম আশরাফ। ফাহিম আশরাফ যদি আর কিছুক্ষণ ক্রিজে থাকতো, প্রথমেই বললাম বাংলাদেশের কিন্তু ম্যাচটা হাতছাড়া হয়ে যেত। ফাহিম আশরাফ 32 বলে 51 রানের ইনিংস খেলেছে। আজকের ম্যাচে ধরতে গেলে ফাহিম আশরাফের স্ট্রাইক রেট সবচাইতে বেশি। এবং আমরা যদি বাংলাদেশি বলারদের দিকে দেখি, তাহলে দেখবো যে শরীফুল ইসলাম আজকের ম্যাচে দুর্দান্ত বল করেছে। তিনি 4 ওভারে মাত্র 17 রান খরচ করে 3টা উইকেট নিয়েছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শেখ মেহেদী হাসান, তিনি কিন্তু 2টা উইকেট নিয়েছেন, 4 ওভার বল করে 25 রান খরচ করেছেন। তানজিম হাসান সাকিব, তিনি 2টা উইকেট পেয়েছেন। রিশাদ হোসেন লাস্টে যে উইকেটটা পেল, যেটার কথা আপনাদের প্রথমেই বললাম যে বাংলাদেশের প্রাণ ফিরে পেয়েছে এই রিশাদ হোসেনের উইকেটে। এছাড়া মোস্তাফিজুর রহমান, তিনিও একটা উইকেট পেয়েছেন। যাই হোক, সর্বসাকুল্যে যে কথা বলতে হয়,
মিরপুরের পিচ নিয়ে অনেকের অভিযোগ রয়েছে, আমারও অভিযোগ রয়েছে, আসলে পিচটা আন্তর্জাতিক মানের পিচ না। কারণ এই ধরনের পিচে যখন খেলা হয় একেবারে বেশি বেনিফিটেড হয়ে গেলেও সমস্যা। যখন একটা দল আপনার সামনে টিকতেই পাচ্ছে না, তারা পিচের কারণে খেলতেই পাচ্ছে না, কিন্তু আপনি শুধু খেলতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যে প্রতিভা রয়েছে বা স্কিল রয়েছে, এটার যে প্রতিযোগিতামূলক একটা কম্পিটিশান দুই দলের মধ্যে হয় এবং মানে নিজেদেরকে যাচাই করার একটা চেষ্টা থাকে, পারফরমেন্সের উন্নতি করার একটা চেষ্টা থাকে, এইটা কিন্তু হারিয়ে যায়। এই জন্য আমি মানে বারবার বলি যে আন্তর্জাতিক মানের পিচে প্রত্যেকটা খেলা দরকার। আর যেহেতু সামনে টি-20 বিশ্বকাপ আসছে, এই ধরনের পিচ কোনোভাবেই কাম্য নয়। টি-20 বিশ্বকাপে রান না হলে খেলা দেখে মজা লাগবে না, টি-20 ম্যাচে রান না হলে খেলা দেখে মজা লাগবে না। সেক্ষেত্রে 133-34 রান এই টি-20 ক্রিকেটে বা 130 রান 125 রান যে হচ্ছে, এটা আসলেই কোনোভাবে এই ধরনের পিচে খেলা আমি মনে করি যে মানে কোনোভাবেই ঠিক নয়, আমার কাছে গ্রহণযোগ্য নয়। যাই হোক ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।